12ই জুন 2025 সালে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনের দুর্ঘটনার ব্যাপারে আমি প্রাথমিকভাবে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট 24 এর একটি ভিডিও ক্লিপ দিয়েছিলাম। এর মধ্যে আবার অনেকে আরও বেশি অ্যানালাইসিসের ব্যাপারে জানতে চাচ্ছেন, তারই কিছুটা আমি এখন বলবো। যদিও এখন অনেক রাত, তবুও আমি বলতেছি, এই যে এয়ারক্রাফটটি টেক অফ করতেছে দেখতে পারতেছেন, ড্রিমলাইনারটা টেক অফ করলো এবং এটা আস্তে আস্তে টেক অফ করলো। তারপরে 30 সেকেন্ডে 625 ফিট উচ্চতা যাওয়ার পরই তার দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। টেক অফের জন্য স্পিড 258 কিলোমিটার প্রয়োজন এবং এই উচ্চতা যাওয়ার পরে দুটি ইঞ্জিন লস্ট করে যায় এবং আস্তে আস্তে এটি 700 ফিট প্রতি মিনিটে তখন গতি বেড়ে তার 322 কিলোমিটার হয় এবং ক্রমান্বয়ে মাটির দিকে আসতে থাকে। এয়ারক্রাফটটি ফুল লোড ছিল এবং ফিউল ছিল, প্যাসেঞ্জার ছিল, সব মিলিয়ে আস্তে আস্তে এটা নিচে নামতেছে এবং মাটিতে আঘাত করে। যেহেতু ওর ওজন ছিল অনেক বেশি, কারণ এটা ছিল আহমেদাবাদ টু গ্যাটউইক, সেই জন্য ফ্রিকশনে উইংয়ে আপনি জানেন যে ফিউল থাকে, সেই ফিউলের সঙ্গে ফ্রিকশনে এটি ফায়ার হবে, এটি খুবই স্বাভাবিক। সেটা মাটিতে আঘাত করলো আর এই মতো দেখতে পারবেন যে এটা বিস্ফোরিত হয়ে আগুনের কুণ্ডলি বেরিয়ে আসতেছে। আমরা আস্তে আস্তে দেখতেছি এই যে এটা মাটিতে আঘাত করার পরে এই কুণ্ডলিটা হচ্ছে বেশ বিশাল আকারের এবং ফুয়েল ছিল প্রায় 70,000 লিটার, 242 জন যাত্রী প্লাস ক্রু, কার্গো, ব্যাগেজ এবং ওর নিজের খালি ওজন, অর্থাৎ সম্পূর্ণ যখন এমটি থাকে তার ওজনই হচ্ছে এমটি ওয়েট বলি আমরা, 116 টন এবং মানে সব কিছু মিলে যখন সে মাটিতে হিট করে সেই হেভি ওয়েট এয়ারক্রাফট উইথ ফিউল বিস্ফোরণ হওয়াটা খুবই স্বাভাবিক। এটা হচ্ছে যে একটি তথ্য এসেছে যেটা আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যে কারণগুলোতে একটি বলছে সম্ভব বার্ড স্ট্রাইক হতে পারে, আরেকটা হচ্ছে যে ইঞ্জিন ফেইলিয়ার হতে পারে। সব কিছুই ব্ল্যাক বক্সের মধ্যে, ককপিট ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডাটা রেকর্ডার, এখান থেকে সব তথ্য পাওয়া যাবে। আর একটা হচ্ছে পাইলটস কুইক রিঅ্যাকশন অ্যান্ড স্টল, মানে অনেক সময় যদি কোনো কারণে V1 বা তারপরে যদি কোনো অ্যাবোর্ট টেক অফ করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এইরকম ডিজাস্টার ঘটতে পারে। কোনো বিশেষজ্ঞ বলতেছেন যে পাইলট টেক অফ বাতিলের চেষ্টা করেন, তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, বিমানটি স্টল হয়ে পড়ে, মানে যথেষ্ট গতি উত্তোলন না থাকার কারণে, মানে লিফট না থাকার কারণে ভাসতে পারেনি এবং জুড়ে মাটিতে আঘাত করে। উড্ডয়নের স্পিডটা এখানে বলা আছে 258 কিলোমিটার এবং 30 সেকেন্ড পর, আমি একটু কারেকশন করছি 20 সেকেন্ড 30 সেকেন্ড, এনিওয়ে সেটা নিয়ে কনফিউশন না। আর এখানে আরও কিছু তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে অধিকাংশ যাত্রী আগুনে পুড়ে মারা যান, শুধুমাত্র একজন যাত্রী বিশান্ত কুমার রামেশ বেঁচে যান। আমি এটা পরবর্তী বলবো, উনি জানালার পাশে ছিলেন বলে কিছুটা আঘাত এড়াতে সক্ষম হয়। এটা হচ্ছে যেখানে গিয়ে প্রাথমিকভাবে যে বিল্ডিংয়ে হিট করে, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনারের এয়ারক্রাফটটি, প্রত্যেকে একটি এয়ারক্রাফট, অ্যাকচুয়ালি এটা হতে পারে বা অন্য কোনো ড্রিমলাইনার। এখানে সেই টেক অফের পরে কিছুটা একটা চিত্র দেখা যাচ্ছে। আর পরে আমরা দেখাবো সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন বলছে যেটার ভিক্টর টিঙ্গো আলফা নভেম্বর ব্রাভো, আর এটা হচ্ছে ডেলিভারি যে একটা নেওয়ার আগে, ম্যানুফ্যাকচারিং বাই মেসেন নাম্বার 36279, লাইন নাম্বার হচ্ছে 26। আর এটা যে ছবিটা বারবার অনেকে দেখাচ্ছে সেই ছবিটা, আর হচ্ছে যেখানে আটকে যায়, তারপরে টোটাল 242 জন যাত্রী ছিল। তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ হচ্ছে ভারতীয় ডিজিসি, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এবং এয়ার ইন্ডিয়া যৌথভাবে তদন্ত শুরু করেছে। বোয়িং তাদের নিজস্ব তদন্ত দল পাঠিয়েছে। ব্ল্যাক বক্স, যেটাকে বলি ফ্লাইট ডাটা রেকর্ড বা ককপিট ভয়েস রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার সেই আগের যে 30 মিনিটে যে দুই পাইলটের কথোপকথন, এগুলো সব রেকর্ড করা থাকে, ভয়েস রেকর্ড করা থাকে। এখানে হাসপাতালের চিত্র
ফ্লাইট ডেটা রেকর্ডার 24 থেকে 26 ঘন্টার পর্যন্ত যে সমস্ত জিনিস কখন গিয়ার নিল, কখন ফ্ল্যাপ নিল, তারপরে কত উচ্চতায় উঠলো, মানে কিভাবে ইঞ্জিনে পাওয়ার লস করলো, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করা যায়, যেটা ফ্লাইট ডেটা রেকর্ডার। নর্মালি এর 3 মাসের আগে খুব একটা ভালো রিপোর্ট পাওয়া যায় না, কখনো কখনো এটা 1 বছর লাগে। তবে এটার পার্টিকুলার একটা জায়গা আছে, যে কেউ ওপেন করতে পারবে না। এখানে বিভিন্ন তদন্ত দলরা থাকবে, তাদের সামনে সিঙ্গাপুর বা ইউএসএতে এই ফ্লাইট ডেটা রেকর্ডটা ওপেন করা হয় এবং এটা ডাটাগুলো অ্যানালাইসিস করা হয়। কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যে স্পেশালি যারা ইন্স্যুরেন্স যারা এয়ারক্রাফটে করে থাকে, তারা দেখবে এটা পাইলট এরর কিনা, নাকি টেকনিক্যাল কোনো ফল্ট আছে, বা কোনো পাখির আঘাত আছে কিনা, এইসব বিষয়ে বিবেচনা করবে। ঘুরে ফিরে বারবার একই জিনিস আসছে, যে সেটা কিভাবে ঘটনাটা ঘটলো। তবে অনেকেই বিশেষজ্ঞরা বলছেন যে বিমানের ইঞ্জিনের সমস্যা, সেটা পাখির আঘাতজনিত হোক বা অন্য কোনো কারণে তো হোক, দ্রুত স্টল হয়ে যাওয়া এই দুর্ঘটনার মূল কারণ। এবং পরিশেষে একই কথা বলতেছেন যে পূর্ণ তদন্ত রিপোর্ট হাতে না পর্যন্ত নিশ্চিন্ত কিছু বলা যাচ্ছে না। এবার একটু দেখি একটি দুর্ঘটনার জন্য কারা কারা বেশি মোটামুটি দায়ী। সেখানে হচ্ছে একটি দুর্ঘটনার জন্য পাইলটের ভুল। বাণিজ্যিক বিমান দুর্ঘটনা প্রায় 50% ক্ষেত্রে পাইলটদের ভুল দায়ী হয়ে থাকে। যান্ত্রিক ত্রুটি অর্থাৎ ইঞ্জিন বিকল হওয়া বা অন্যান্য প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় 20% দুর্ঘটনা ঘটে। যে যাত্রীটি বেঁচে যান ওনার নাম হচ্ছে বিশ্বন্ত কুমার রমেশ, বয়স 40 বছর, জাতীয়তা ব্রিটিশ ইন্ডিয়ান বা যুক্তরাজ্যের বসবাসরত। ওনার আসন সংখ্যা ছিল, আসন নাম্বারটা ছিল 11A। জরুরি জানালার ঠিক পাশের আসনে উনি ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার হয়ে আহমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন। পেট, চোখ, পা এ গুরুতর আঘাত পেয়েছিলেন। সব ইঞ্জিন ফেল হওয়ার একটি ঘটনা বিমান বাংলাদেশে হয়েছিল। সেটা ছিল বোয়িং 707, রেজিস্ট্রেশন ছিল সিয়েরা 2 আলফা ব্রাভো কিউবেক। ডেট হচ্ছে 3 এপ্রিল 1980। সিঙ্গাপুর থেকে টেক অফের সময় ঘটনাটি ঘটে। বোয়িং 707 এর ইঞ্জিন ছিল 4টি প্র্যাট অ্যান্ড হুইটনি। এয়ারক্রাফটটি আসতেছিল সিঙ্গাপুর থেকে ঢাকা, তখন ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করত। যাত্রী এবং ক্রু ছিল 74 জন। উড্ডয়নের পরপরই সব 4টি ইঞ্জিন হঠাৎ থেমে যায়, ফ্লেম আউট। ফলাফল ল্যান্ডিং গিয়ার ছাড়াই রানওয়ের ক্রাশ ল্যান্ডিং, 2000 ফিট পিছলে যায়। বিমানটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত, তবে কোনো প্রাণহানি হয়নি। দুর্ঘটনার সম্ভাব্য কারণ ইঞ্জিন ফ্লেম আউট। বোয়িং 707-এর 4টি ইঞ্জিন উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে একসাথে ফ্লেম আউট হয়ে যায় বা পাওয়ার লস করে। জ্বালানি বা এয়ারফ্লো সমস্যার সম্ভাবনা। পাইলট ও ক্রুর দক্ষতা। দুর্ঘটনার পর পাইলটদের প্রশংসা করা হয়, কারণ তারা নিয়ন্ত্রণ হারানোর পরও বিমানটি নিরাপদে রানওয়েতে নামাতে পেরেছিলেন। যদিও বিমানটি রাইট অফ বা চিরতরে বাতিল করা হয়, তবুও যাত্রীদের জীবন রক্ষা সম্ভব হয়েছিল। এখানে লেখাটি আপনারা একটু পড়ে নিতে পারবেন, আমি আরেকটু বলে শেষ করব। অনেকেই ঘটনাকে বাংলাদেশের মিরাকল ল্যান্ডিং বলে অভিহিত করেন। এটি ছিল বোয়িং 707 বিমানটির চূড়ান্ত ফ্লাইটগুলোর একটি, এবং পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ধীরে ধীরে 707 বিমানবহর থেকে বাদ দিয়ে DC-10 ইন্ট্রোডিউস করেন। পরিশেষে আরেকটু সংক্ষিপ্ত বিবৃতি আমি শেষ করব। সেটা হচ্ছে ভারতের আহমেদাবাদে একটি বোয়িং 787-800 সিরিজ মডেলের ড্রিমলাইনের বিমান বিধ্বস্ত হয়েছে। এটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এয়ার ইন্ডিয়া 171 ছিল, যা আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনার তারিখ ও সময় 12 জুন 2025, আর সময় হচ্ছে দুপুর 1:39 স্থানীয় সময়। বোয়িং 787-800 ড্রিমলাইনার উড্ডয়নের 30 সেকেন্ড পরে মেঘানীনগরের BJ মেডিকেল কলেজের ইউজি হোস্টেল মেসের উপর আছড়ে পড়ে। এয়ারক্রাফটের 242 জন যাত্রী ও ক্রু সদস্য ছিল, 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ছিলেন 169 জন ভারতীয়, 50 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। সকল 242 জনের মৃত্যু হয়েছে, তবে একজন যাত্রী রমেশ বিশ্বকুমার অলৌকিকভাবে বেঁচে গেছেন বলে জানা গেছে, যিনি বিমান মাটিতে পড়ার ঠিক মুহূর্তে জরুরি দরজা খুলে লাফিয়ে পড়েন। সিভিল হাসপাতালের 7 জন চিকিৎসকেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট মেডে বা বিপদ সংকেত কল করেছিলেন, কিন্তু এটিসির সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে জানা যায় উড়ানের সময় এয়ারক্রাফটের পিছনের অংশের সঙ্গে গাছের ধাক্কা লাগে। এর পাশাপাশি বোয়িং 787 মডেলের বিমানের গুণমান নিয়ে বহু আগে থেকে প্রশ্ন উঠেছিল। 1 বছর আগেই স্যাম সালেপুর নামে একজন বোয়িং কোয়ালিটি ইঞ্জিনিয়ার সতর্ক করেছিলেন যে বিমান তৈরিতে শর্টকাট পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, যা বিমানের কাঠামোকে দুর্বল করে মাঝ আকাশে ভেঙে পড়ার আশঙ্কা হতে পারে। যদিও এই দুর্ঘটনার সঙ্গে তার অভিযোগের সরাসরি যুগ এখনও প্রমাণিত হয়নি, তবে বোয়িং 787 নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ডিজিসিএ এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই তদন্ত শুরু করেছে। এটি বোয়িং 787-800 ড্রিমলাইনার মডেলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা ভারতের এভিয়েশন হিস্ট্রিতে অন্যতম বৃহৎ দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটি বোয়িং সংস্থার জন্য একটি বড় ধাক্কা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।